ল্যাগ করছে স্যার। একটু ওয়েট করো, লেট আস ওয়েট আ লিটল বিট। এখন কি অবস্থা? এখন একটু বেটার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর আমরা রেকর্ডিংও শুরু করেছি। সুতরাং যেটা বলছিলাম যে আমাদের প্রথম যে প্রশ্নটা থাকে সবসময় যে এই ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনটা কি এবং ক্লিনিক্যাল এডুকেশনটা কেন আমাদের জন্য প্রয়োজনীয়। ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের মূল বিষয়টা হচ্ছে যে তোমরা জানো যে আমাদের লিগ্যাল এডুকেশনের যদি আমরা বলি লিগ্যাল এডুকেশনকে যদি আমরা ভাগ করি তাহলে লিগ্যাল এডুকেশনের একটা পার্ট হচ্ছে তোমাদেরকে প্রসিডিউরাল এবং সাবস্ট্যান্টিভ ল সম্পর্কে শেখানো, দ্যাট ইজ ওয়ান পার্ট। কিন্তু এই শেখার পাশাপাশি সাবস্ট্যান্টিভ ল এবং প্রসিডিউরাল লকে কিভাবে ব্যবহার করতে হয় প্র্যাকটিক্যাল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফ বলতে অ্যাজ এ লয়ার, অ্যাজ এ জাজ, ঠিক আছে, কিভাবে আমরা ব্যবহার করব সেই জায়গাটা শেখার জন্যই মূলত ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন। এবং এখানে আমরা ক্লিনিক শব্দটা ব্যবহার করা হয়েছে এই কারণেই যাতে এই ক্লাসে এই যে সাবস্ট্যান্টিভ এবং প্রসিডিউরাল ল তোমরা গত 3 বছরে শিখে এসেছো এবং এই বছর শিখছো, এই লগুলোকে যাতে তোমরা তোমাদের যখন তোমরা চাকরি জীবনে বা যখন তোমরা তোমাদের পেশাগত জীবনে প্রবেশ করবে তখন যাতে তোমরা ব্যবহার করতে পারো। এখন এই ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের অনেকগুলো আসপেক্ট রয়েছে, যে ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের আসপেক্টগুলোর মধ্যে যেমন ড্রাফটিং আছে, তেমনি তোমাদের কোর্ট রুম যে প্র্যাকটিস যেটাকে বলে সেই কোর্ট রুম প্র্যাকটিসের মধ্যে কিভাবে ওপেনিং স্টেটমেন্ট দিতে হবে, কিভাবে আমরা একটি ইনডাইটমেন্ট শুনানি করব, দেন আমরা কিভাবে এক্সামিনেশন ইন চিফ এবং ক্রস এক্সামিনেশন করতে পারি, এর সাথে তোমার কিভাবে আমরা ক্লোজিং স্পিচটা দেব বা সামিং আপ করব একটা মামলা, সেই জিনিসগুলো কিন্তু আমরা একটু করে দেখব। তবে তোমরা অবশ্যই আমার কথা শুনে বুঝতে পারছো যে তোমরা এতদিন যে সাবজেক্টগুলো পড়েছো বা এই বছর তোমরা পড়বে সেই সাবজেক্টগুলোর অনেকগুলোই কিন্তু আমাদের এই টপিকে এবং সবগুলোই ইনফ্যাক্ট আসলে সবগুলোই তোমাদের সাথে ক্রস করবে। এর মানে কি এই যে আমি ওই সাবজেক্টগুলো সম্পর্কে তোমাদেরকে শেখাবো? তা কিন্তু না, মোটেও না। কারণ আমি কিন্তু তোমাদের সিআরপিসি, সিপিএসসি, এভিডেন্স অ্যাক্ট, পেনাল কোড প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের ভিন্ন ভিন্ন শিক্ষক আছেন, তারা কিন্তু তোমাদেরকে এইগুলো শেখাবেন। আমি শুধু আমাদের এই ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন টপিকের জন্য যদি কোনো ধরনের কোনো কনফিউশন তোমাদের মনে সৃষ্টি হয় সেই জায়গাটিতে কাজ করার চেষ্টা করব। বাট ডেফিনেটলি হোয়াট ইজ এক্সামিনেশন চিফ, what is cross examination, what is leading question, I'm not going to teach you, right? Keno? Because the teacher for evidence act is there for that, right? Is it clear so far? Yes sir. I won't be teaching you the definition of murder or the definition of grievous hurt because there is a teacher for that. Similarly আমরা কিন্তু যে জায়গাগুলো আমাদের প্রয়োজন হবে শেখার জন্য সেই জায়গাগুলো কিন্তু আমরা শিখব। যেমন সেকশন 54 এ বা সেকশন 151 এ কি আছে, সিআরপিসি তে কি আছে, সেই জায়গাটুকু আমাদের কেন প্রয়োজন, আবার প্লেইন্ট কাকে বলে, রিটেন স্টেটমেন্ট কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু আমরা ডেফিনেটলি আমাদের এই ক্লাসগুলোতে ফোকাস করব, আমরা শিখব এবং আমরা এক্সপেক্ট করব যে সেগুলো পরীক্ষাতে আছে। ঠিক আছে? নাও ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, তাহলে তোমরা দেখবে যে এখানে প্রথমত বাংলাদেশের পার্সপেক্টিভে যিনি ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনকে নিয়ে এসছেন তিনি হচ্ছেন প্রফেসর শাহ আলম। প্রফেসর ডক্টর শাহ আলম, তিনি এই করোনার মধ্যে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তিনি শেষ পর্যন্ত বাংলাদেশ ল কমিশনের একজন সদস্য ছিলেন। আর তিনি তার পেশাগত জীবনে শিক্ষকতা করেছেন রাজশাহী ইউনিভার্সিটিতে, চিটাগাং ইউনিভার্সিটিতে তিনি শিক্ষকতা করেছেন এবং চিটাগাং ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের উনি প্রতিষ্ঠাতা ডিন এবং একই রাজশাহী ইউনিভার্সিটিতে তিনি ডিন ছিলেন, শিক্ষক ছিলেন। মূল বিষয়টা হচ্ছে এই ভদ্রলোক যেটা করেছেন তিনি অনুধাবন করলেন যে বাংলাদেশের আইনের ছাত্রদেরকে এই ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা বা কোনো ধরনের কোনো শিক্ষা দেওয়া হয় না। সর্বপ্রথম যে ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের বইটা লেখা হয়েছে সেই বইটিও তিনিই লিখেছেন এবং তিনি লিখে সেই বইটি এখন আর বাজারে পাওয়া যায় না। এটি ফোর্ড ফাউন্ডেশনের এবং এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নের একটি বই ছিল। সেই বইটি প্রথম বই ছিল বাংলাদেশে যেখানে ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনে কি কি শেখানো হবে
কি কি জিনিসগুলো আসবে, যেমন তিনি প্রথম বলেছিলেন যে আইনের ছাত্রদেরকে অবশ্যই আইনের ছাত্র থাকা অবস্থাতেই এথিক্যাল স্ট্যান্ডার্ড অফ লয়ার্স সেগুলো জানতে হবে। সেই এথিক্যাল স্ট্যান্ডার্ড অফ লয়ার্স কিন্তু তোমরা যেমন এখন তোমরা পাবে বার কাউন্সিলের ওয়েবসাইটে, যদি তোমরা যাও বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে, সেখানে তোমার ক্যাননস অফ এটিকেট নামের একটি তোমার কিছু কথা বলা আছে। সেই কথাগুলোই বেসিক্যালি আমাদের কোড অফ এথিক্স অফ দ্য লয়ার্স। উই আর বাউন্ড টু মেইনটেইন দোজ ওয়ার্ডস। As a law student, we are bound to maintain them. As a lawyer, we are bound to maintain them. And for those of you who will become judges, they will have moral standard and ethical standards more higher than what is written even in the bar council etiquettes. So তাদের ক্ষেত্রে অবশ্যই থ্রেশহোল্ডটা আরো বেশি। আর এখন যদি তোমাদেরকে এরপরে বাংলাদেশে যেটা ডক্টর শাহ আলম স্যারের পরে বেসিক্যালি আমি বলবো ডক্টর মিজানুর রহমান বাংলাদেশের যে মানবাধিকার কমিশন ছিল তার চেয়ারম্যান ছিলেন। হি ওয়াজ দ্য নেক্সট পার্সন যিনি বেসিক্যালি ডক্টর শাহ আলমের যে শিক্ষা, সেই শিক্ষাকে এগিয়ে নিয়ে গেছেন এবং তিনি এটাকে আরো বিকশিত করেছেন। বিকশিত করে তোমরা দেখবে যে ঢাকা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের একটা উইং আছে। সেই উইংটা ডক্টর মিজান খুবই as a leader he ran it, he established that এবং he ran it from the very beginning. Like when he joined there, he found it is not there and he started it. And after Dhaka University, slowly Rajshahi University, Chittagong University, তারা সবাই এখন ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন মোটামুটি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের কিন্তু সাবজেক্ট রয়েছে, সেখানে শেখানো হচ্ছে। এবং এর ফলশ্রুতিতে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশে যে মুটিং কম্পিটিশনগুলো হয় বা মুটিং এর জন্য যে ট্রেনিংগুলো দেওয়া হয়, এই মুটিং কম্পিটিশন বা মুটিং এর ট্রেনিংগুলো কিন্তু এখন লিগ্যাল এডুকেশনের পার্ট। ঠিক আছে? সো এই ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন তোমরা যে শিখছো থ্রু মুটিং, দ্যাট ইজ also I would say Dr. Mizanur Rahman and Dr. Shah Alam, both of them are pioneers in introducing them in the Bangladeshi arena. I am not saying in the international arena, but in the Bangladeshi setup. The next thing is যে বাংলাদেশের বাইরেও যদি আমরা বাংলাদেশের বাইরে যদি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কথা বলি, তাহলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে প্রফেসর মাধব মেনন, তোমরা নামটাকে লিখেও রাখতে পারো। প্রফেসর মাধব মেনন ইজ দ্য পায়োনিয়ার, যিনি ইন্ডিয়াতে এবং ওনার দেখা দেখি পরবর্তীতে পাকিস্তানে, নেপালে, সব জায়গাতেই এবং এমনকি বাংলাদেশেও, যেটা আমি বলছিলাম যে ডক্টর শাহ আলম এবং ডক্টর মিজানুর রহমান তারা প্রফেসর মাধব মেননের সাথে একত্রিত হয়ে তারা একসাথে দে টুক ইট অ্যাজ এ মুভমেন্ট এবং এই মুভমেন্টের মতো করে তারা এটা শুরু করেছেন। ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের উপরে প্রফেসর মাধব মেননের একটা বই আছে, সেই বইটি তোমরা অনলাইনে দেখতে পারো, এটি ফ্রিলি অ্যাভেলেবল আছে কিনা। নীলক্ষেতে বোধহয় ফটোকপি পাওয়া যায়, তোমরা সংগ্রহ করে নিতে পারো। যদিও তিনি সম্পূর্ণ বইটিকে লিখেছেন একটা মুভমেন্টের পার্সপেক্টিভ থেকে এবং ইন্ডিয়ান লিগ্যাল এডুকেশনকে মাথায় রেখে। যেহেতু আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচার কোয়াইট সেম, সেই জন্য অনেক কথাগুলো তোমাদের পড়ে মনে হবে যে এগুলো বোধহয় উনি বাংলাদেশের জন্যই লিখেছেন। যেমন তিনি বলেছেন যে একজন আইনের ছাত্র আইন পড়ার সময় যদি তার যারা নিডি মানে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিকভাবে নিডি তা কিন্তু নয়, তোমার অনেক অর্থ থাকতে পারে বাট তোমার হয়তো আইনি সহায়তা চাওয়ার মতন সাহস না থাকতে পারে। আইনি সহায়তা যে এইসব বিষয়ে চাওয়া যেতে পারে বা তুমি চাইতে পারো, সেই বিষয়টা তোমার জানা না থাকতে পারে। সেই জায়গাটাকে উনি নিডি বলে বলেছেন যে একজন আইনের ছাত্র সবসময় উচিত যে নিডি, যে শোষিত, তার পাশে থাকতে হবে। আমরা কি করি, আমরা কি করি বলতে আমি কিন্তু কোনো জেনারেলাইজ কমেন্টে যাচ্ছি না। আমিও হয়তো অ্যাজ এ লয়ার দ্য সেম থিং আমি করেছি, যে অনেক সময় যারা তথাকথিতভাবে আমরা যেভাবে টার্ম করি যে রিচ, হ্যাঁ, যাদের টাকা পয়সা আছে বা ধরো যারা বড় কর্পোরেট হাউস, তাদের পাশে তাদের লয়ার হিসেবে যে আমরা কাজ করছি না তা কিন্তু না। কিন্তু তিনি বলছেন যে ফর এক্সাম্পল যে একটি কর্পোরেট হাউস চাচ্ছে যে একটি বস্তিকে ধ্বংস করে দিয়ে সেখানে একটা মার্কেট হবে বা তাদের একটা স্থাপনা হবে। এখন সেইখানে যিনি কর্পোরেট এর লয়ার, তাকেও কিন্তু হিউম্যান রাইটস এর নোশনস জানতে হবে, কনস্টিটিউশনাল ল জানতে হবে। সেখানে সে তার এমপ্লয়ারকে বোঝাবে যে এখানে আপনি কিভাবে এই জিনিসটাকে সুন্দরভাবে নেগোশিয়েট করে এই বস্তিবাসীদেরকে রিহ্যাবিলিটেটের মাধ্যমে আপনি একটা শান্তিপূর্ণ সমাধানে আসতে পারেন। সুতরাং অ্যাজ এ লয়ার তুমি কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করতে পারো, কিন্তু একই সাথে ইউ মাস্ট not bow their demands.
তুমি তাদেরকে বোঝাবে অ্যাজ অ্যান এমপ্লয়ি। হ্যাঁ, তুমি বলতে পারো যে স্যার আমি একজন ইউনিয়ন করেছি, আমি হয়তো বা আমি তাদেরকে কিভাবে বোঝাবো, বাট ইউ মাস্ট হ্যাভ আ ভয়েস। তোমাকে অবশ্যই বোঝাতে হবে, সেটা যেভাবে তুমি পারো, যে আপনারা যে মেজার নিচ্ছেন বা যে ইলিগাল মেজারে আমরা যাচ্ছি সেই মেজারগুলো ঠিক হচ্ছে কিনা, কিভাবে গেলে সঠিক হবে, কি কি লিগ্যাল স্টেপস নেওয়া প্রয়োজন, সেই লিগ্যাল গুলো তাদেরকে বোঝাতে হবে, কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে সেগুলো তাদের বোঝাতে হবে। সো আন্ডারস্ট্যান্ড, তারা অক্ষম হতে পারে, তারা রাজনৈতিক অর্থে বা আর্থ সামাজিক অর্থে তারা ক্ষমতায়িত নাও হতে পারে, কিন্তু তাদেরও অধিকার রয়েছে এবং তাদের কথা শোনার দায়িত্ব আপনার রয়েছে। সুতরাং সেই কর্পোরেট লয়ার হয়ে যাওয়ার পরে আমাদেরও যদি ভিতরের বিবেকটা নষ্ট হয়ে যায়, আমার কর্পোরেট লয়ার বা আমি ন্যূনতম একাল এবং এই যে যে হিউম্যান রাইটস এবং হিউম্যান ডিগনিটির প্রতি শ্রদ্ধাবোধ না থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমি অ্যাজ এ লয়ার হই, জাজ হই বা কর্পোরেট লয়ার হই বা কর্পোরেট সেক্টরে আমি কাজ করি, হিউম্যান রিসোর্সে আমি কাজ করি, আমি কিন্তু আসলে আমার ভিতরে বিবেকটাকে মেরে ফেলবো এবং একই সাথে যাদের জন্য আমার এই পড়াশোনা, তাদের প্রফেসর মাধব মেনন, ডক্টর শাহ আলম, ডক্টর মিজানুর রহমান, এরা এই ক্লিনিক্যাল লিগাল এডুকেশনটাকে সামনে এগিয়ে নিয়ে গেছেন। সুতরাং এই পার্সপেক্টিভ গুলোকে মাথায় রেখেও কিন্তু ক্লিনিক্যাল লিগাল এডুকেশনটা শেখানো, অর্থাৎ ক্লিনিক্যাল লিগাল এডুকেশনে কিন্তু শুধুমাত্র তোমাদেরকে কিভাবে ড্রাফটিং করতে হয়, কিভাবে কোর্টে এক্সামিনেশন ইন চিফ এবং ক্রস এক্সামিনেশন নিতে হবে সেটাই শেখানো হবে না। একই সাথে কিন্তু তোমাদেরকে শিখতে হবে তোমাদের কি এথিক্স ফলো করতে হবে, কি হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড তোমাদেরকে ফলো করতে হবে ইন এভরি সেক্টর। তুমি যেখানেই কাজ করো, ইউ মাস্ট ওয়ার্ক। যেমন আজকে যেটা হয়েছে যে আমি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির লিগ্যাল অ্যাডভাইজার। সো লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে যখন আজকে আমাদের প্রাইভেট হাইটেক পার্ক অথরিটি এর গাইডলাইন নিয়ে আমাদের মিটিং ছিল, এবং সেই মিটিংয়ে কিন্তু আমি প্রথম যে প্রশ্নটি করেছি সেই প্রশ্নটি হচ্ছে যে এই গাইডলাইনের ভিতরে লেবার রাইটসের কথা আছে কিনা, রাইট? সো আমার কিন্তু অ্যাজ এ লিগ্যাল অ্যাডভাইজার আই কুড হ্যাভ সেড যে ইয়েস এভরিথিং ইজ অলরাইট, বাট আই আস্কড কোয়েশ্চেনস যে এখানে লেবার রাইটস আছে কিনা। যদি লেবার রাইটস না থাকে তাহলে সেখানে হয় তাদেরকে ন্যূনতম লেবার রাইটস যেভাবে ইপিজেডে দেওয়া আছে সেভাবে দিতে হবে, অথবা এক কথায় বলে দিতে পারি যে তাদের ক্ষেত্রে বাংলাদেশের লেবার অ্যাক্ট প্রযোজ্য হবে, বাট দেয়ার হ্যাজ টু বি এ ক্লজ। এখন এই জায়গাটুকুতে আমি বলবো যে এইভাবে যখন তোমরা প্রশ্ন করবে, একই সাথে যেমন আমি বলেছি আজকের মিটিংটাতে আমি এটাও বলেছি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বন পরিবেশ মন্ত্রী, আমাদের তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী বিভিন্ন জায়গায় বলেন যে আমাদেরকে উই হ্যাভ টু গো পেপার ফ্রি। সো এই যে পেপার ফ্রি শব্দটার মানে কি? মানে হচ্ছে যে আমরা সব জায়গায় ডিজিটালি কাজ করবো, আমরা আর কাগজ ইউজ করবো না, সো দ্যাট আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমে আসে। সো আমাদের সেই ধরনের নীতিমালাগুলোর মধ্যে কতটুকু আমরা পেপার ফ্রি নীতিমালাটা রেখেছি সেই জায়গাটাও আমাদেরকে দেখতে হবে। সো অ্যাজ এ লয়ার, ওয়্যার এভার ইউ আর, তুমি পলিটিক্যাল লিডার হতে পারো, তুমি এমপি মন্ত্রী হতে পারো, তুমি বিচারক হতে পারো, তুমি আইনজীবী হতে পারো, তুমি গবেষক হতে পারো, তুমি ব্যাংকে চাকরি করতে পারো, কর্পোরেট হাউসে চাকরি করতে পারো, বাট ইউ হ্যাভ টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স ইন ফ্রন্ট অফ দ্য রাইট অথরিটি। ঠিক আছে? যেটা করলে হিউম্যান রাইটস প্রিভেল করবে, হিউম্যান ডিগনিটি প্রিভেল করবে, সেই কথাগুলো আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে এবং সেই পার্সপেক্টিভে কাজ করতে হবে, এবং দ্যাট ইজ অ্যানাদার এন্ড অফ লার্নিং ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন। ওকে, এই পর্যন্ত বলার পরে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, ফাইন। যদি কারো কোনো প্রশ্ন না থাকে, let us go to let us share the whiteboard with you people. আমি আশা করি সব বেশিরভাগের তোমরাই ল্যাপটপ থেকে ব্যবহার করছো, রাইট? না স্যার, সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট মোবাইল থেকে ইউজ করতেছি। আচ্ছা, তোমরা কি হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ? স্যার ইন প্রোগ্রেস দেখাচ্ছে, হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে না। ওকে, এখন দেখা যাচ্ছে? না স্যার। ইন প্রোগ্রেস দেখাচ্ছে এখনো? জি স্যার, এখন ইন প্রোগ্রেস দেখাচ্ছে। কেউ কি দেখতে পাচ্ছে?
ফোন থেকে স্যার দেখা যাচ্ছে না। স্যার মোবাইল থেকে কিছুই দেখা যাচ্ছে না। স্যার ল্যাপটপ থেকেও দেখা যাচ্ছে না। ওকে, কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ শুধু স্ক্রিনটা, তাই তো? জি স্যার, স্ক্রিন দেখা ইয়েস যাচ্ছে। স্যার। আমি বুঝলাম না why is এখন না স্যার, স্যার আমাদেরকে বলতেছে only member of this organization can participate. রাইট, তাহলে একটা সমস্যা, only member of this participate. ওকে, কারণ আমি এর আগেও একবার চেষ্টা করেছিলাম, তখনও হয় নাই। আচ্ছা, কিভাবে তোমাদেরকে পার্টিসিপেট করানো যায়? স্যার আমরা সবাই গেস্ট হিসেবে জয়েন করতে হয়েছে এই আপনার এই মিটিংটাতে। ট্রু ট্রু। ওকে, ঠিক আছে, লেট আস go to a different mode. এই কাগজ মানে এখন সাদা অংশটা দেখা যাচ্ছে? জি স্যার। দেখা জি যাচ্ছে স্যার। স্যার ওকে, somewhat. ওকে দেন, বাংলাদেশের সিভিল কোড স্ট্রাকচারটা, বিশেষ করে লোয়ার জুডিশিয়ারি, ঠিক আছে, কোড স্ট্রাকচারটা যদি আমরা দেখি, এখন দেখা যাচ্ছে কথাগুলো? ইয়েস স্যার। জি স্যার। যাচ্ছে স্যার। আচ্ছা, দাঁড়াও আর একটু বড় করে দিই, তাহলে তোমাদের আর একটু দেখতে ভালো হবে। এবারে ঠিক আছে, আরো বেটার? ইয়েস জি স্যার। স্যার। ওকে, গুড। এই সিভিল কোড স্ট্রাকচারে প্রথমেই আমরা দেখি হচ্ছে দিকে, ধরো ডিস্ট্রিক্ট, একটা জেলার সেটিংটা আমরা যদি বলি, যে প্রথম হচ্ছে ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ। ওকে, সো ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজের পরে আমাদের এডিশনাল district judge, right? Then joint district judge, then senior assistant judge, then assistant judge. This is being the lowest court in the structure. Okay, এখন এই স্ট্রাকচারগুলোর মধ্যে এটা কিন্তু সবচেয়ে লোয়েস্ট, এরপর এটা উপরের দিকে যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট জাজ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এন্ড ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ। এখন তোমরা যদি সিপিসি তে দেখো, তাহলে ফার্স্ট অফ অল তোমরা সিপিসি তে অবশ্যই তোমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ নামের কোনো পোস্ট ইউ উইল নট ফাইন্ড। ক্লাস নিচ্ছে পরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের পরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ পোস্টটা তুমি দেখতে পাবে না। তারপরে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজটা আছে, এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছে, ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ আছে।
এখন এদের মধ্যে অরিজিনাল জুরিসডিকশন কাদের কাদের আছে, আর কেনই বা আমরা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ একটা ক্যাটাগরি আমরা সৃষ্টি করছি? বেসিক্যালি যারা একদম জুডিশিয়াল সার্ভিস কমিশন দিয়ে জয়েন করে তাদেরকে অ্যাসিস্ট্যান্ট জাজ বলা হয়। এরপরে তারা যখন 5 থেকে 6 বছর 7 বছর অভিজ্ঞতা হয়, দেন দে বিকাম সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ। এখন এই স্ল্যাবটা আসলে সিপিসিতে নেই, কিন্তু এই স্ল্যাবটা দেওয়া হয়েছে বিকজ দেয়ার আর ফিউ ক্যাটাগরিজ অর আই মিন স্ফেয়ার্স অর স্টেজেস অফ প্রমোশন, সেই দিক থেকে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ একটা ক্যাটাগরি করা হয়েছে, সো দ্যাট তারা একটা স্টেজ পরে দে বিকাম সিনিয়র জাজেস। বাট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ এবং অ্যাসিস্ট্যান্ট জাজ, ঠিক আছে, এদের সবার কিন্তু তোমার কি বলে এটাকে, সবার কিন্তু জুরিসডিকশন সেম, ঠিক আছে। জুরিসডিকশন হচ্ছে তোমার, এদের জুরিসডিকশন এখন প্রেজেন্টলি চেঞ্জ করে 25 লাখ টাকা করা হয়েছে, ঠিক আছে। তো এই যে জুরিসডিকশন তাদের যে সেম, এই জুরিসডিকশনে তোমরা লিখছো কিনা আমি জানি না, তোমরা এটা নোট নিয়ে দেখতে পারো, অথবা তোমরা এটা কিন্তু তোমাদেরকে নোট নিতেই হবে এমন কোনো কথা নেই। ইউ ক্যান গো, you can look into CPC, you can look into the gadgets of the government as well. Okay, so senior assistant judge এবং assistant judge এদের প্রত্যেকের পাওয়ার সেম, তাদের 25 লাখ টাকা পর্যন্ত তাদের যে পিকুনিয়ারি জুরিসডিকশন আছে সেই পিকুনিয়ারি জুরিসডিকশন কিন্তু ওরা এক্সারসাইজ করবে। এর উপরে যদি কোনো মামলা হয় যার ভ্যালু হচ্ছে 25 লাখ টাকার উপরে, দ্যাট ইজ টু বি ফাইলড ইন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে। এখন এই জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ তারও অরিজিনাল জুরিসডিকশন আছে, ওকে। এখন তোমরা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে 25 লাখ টাকার উপরে যত মামলা হবে সেগুলো আমরা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে ফাইল করব। এই অ্যাসিস্ট্যান্ট জাজ এর কোর্টের আর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের কোর্টের যে মামলার রায় হবে, এই রায়গুলো বেশিরভাগই আপিল করা যাবে হচ্ছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের কাছে। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের কিন্তু নিজস্ব কোনো জুরিসডিকশন নাই। হ্যাঁ, তাদের নিজস্ব জুরিসডিকশন আছে আন্ডার স্পেশাল ল, রাইট। যেমন কোম্পানি অ্যাক্টে তাদের স্পেশাল জুরিসডিকশন আছে, তাদের ব্যাংক্রাপসি আইনের আন্ডারে তাদের স্পেশাল জুরিসডিকশন আছে, রাইট। সো এরকম স্পেশাল ল এর আন্ডারে তাদের স্পেশাল জুরিসডিকশন আছে, বাট আদার দেন দ্যাট আন্ডার সিপিসি দে ডোন্ট হ্যাভ অরিজিনাল জুরিসডিকশন। তাদের শুধুমাত্র অ্যাপিল জুরিসডিকশন আছে, অর্থাৎ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজ যে রায় দেবে তার আপিলটা ডিস্ট্রিক্ট সেশন জাজের কাছে যাবে। এখন ডিস্ট্রিক্ট সেশন জাজ এবং এই অ্যাডিশনাল সেশন জাজ যিনি, তারও কিন্তু অরিজিনাল কোনো জুরিসডিকশন নাই, মানে তার কাছে সরাসরি কোনো আপিলও যেতে পারবে না। আপিলটা সরাসরি যাবে হচ্ছে ডিস্ট্রিক্ট জাজের কাছে যাবে। ডিস্ট্রিক্ট জাজ যদি মনে করেন যে তিনি এটা ডিস্ট্রিবিউট করবেন, তাহলে তিনি এটা জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে দিতে পারবেন, যে এটা আমার মামলাটা আপনি শুনেন। অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ তার যে জুরিসডিকশন আছে, বিচারিক জুরিসডিকশন, সেই জুরিসডিকশনটা শেয়ার করছেন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজের সাথে। পরিষ্কার? এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? স্যার ক্লিয়ার এটা। তোমার কাছে ক্লিয়ার? আর কারো? ক্লিয়ার স্যার। ওকে, এখন এই ডিস্ট্রিক্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের দুটো ভাগ। ক্লাস নিচ্ছি পরে। ডিস্ট্রিক্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের দুটো ভাগ না, আমরা জানি একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন, আর হাইকোর্ট ডিভিশনের উপরে হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন। সো এটা খুব এই জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের যে মামলাগুলো, রাইট, এখন কিছু কিছু মামলা ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল হিসেবে যায়, কিন্তু জেনারেল নিয়ম হচ্ছে, দ্যাট ইজ আ এক্সেপশনাল থিং। তোমরা জেনারেলি যেটা মাথায় রাখবে যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের মামলাগুলো বেশিরভাগই আপিল হবে হচ্ছে হাইকোর্ট ডিভিশনে, ঠিক আছে। আমাদের সিপিসিতে দেখবে ফার্স্ট আপিল সেকেন্ড আপিল বলে দুটো কথা আছে। হ্যাঁ, ফার্স্ট আপিল সেকেন্ড আপিল বলে দুটো কথা আছে, বাট সেকেন্ড আপিলটা এখন রিডান্ডেন্ট হয়ে গেছে। একটাই আপিল ফার্স্ট আপিল, এবং ফার্স্ট আপিলটা চলে যাচ্ছে হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে যদি একটা মামলা তোমার শেষ হয়ে যায়, তাহলে যে পক্ষ সংক্ষুব্ধ হলো তারা কিন্তু পরবর্তীতে একটা সিভিল পিটিশন ফর লিভ টু আপিল তারা ফাইল করতে পারবে অ্যাপিলেট ডিভিশনে। প্রথমে অ্যাপিলেট ডিভিশনে এটা চেম্বার জাজের কাছে যায়,
চেম্বার জাজে অ্যাপিলেট ডিভিশনের একজন সিনিয়র জাজ, যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত, তিনি বসেন। তিনি যদি মনে করেন যে এটার মধ্যে মেরিট আছে, তাহলে তিনি সেটাকে ফুল বেঞ্চে পাঠিয়ে দেন শুনানির জন্য। এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিল শুনে বাংলাদেশের অ্যাপিলেট ডিভিশনের মহামান্য বিচারপতিগণ তারা কিন্তু যেটা করেন সেটি হচ্ছে যে তারা সেটিকে এনশিওর করেন যে হ্যাঁ, এটা আপিল হিসেবে শুনানি হবে বা এটা আপিল হিসেবে শুনানি হবে না। ঠিক আছে? সো তারা যখন সিদ্ধান্ত নেন যে এটি আপিল হিসেবে শুনানি হবে না, তাহলে মামলা সেখানে শেষ। এরপরে রিভিউ ফাইল করার সুযোগ আছে। আর যদি তারা মনে করেন যে হ্যাঁ, এটার আপিল শুনানি করা যাবে, তখন মামলাটা আবার একটা সিভিল আপিলে রূপান্তরিত হবে। এবং সিভিল আপিলে আবার যারা সংক্ষুব্ধ হবে সিভিল আপিলের ফলাফলে, তারা কিন্তু রিভিউ ফাইল করবেন এই অ্যাপিলেট ডিভিশনে। ঠিক আছে? দ্যাট ইজ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের ক্ষেত্রে। হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ? সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ বা অ্যাসিস্ট্যান্ট জাজের ক্ষেত্রে যে মামলাগুলো আমরা আপিল করলাম, কোথায় আপিল করলাম? ডিস্ট্রিক্ট জাজ। ডিস্ট্রিক্ট জাজ। ডিস্ট্রিক্ট জাজের কাছে আপিল করলাম। এই ডিস্ট্রিক্ট জাজের আপিলে যে গ্রুপ সংক্ষুব্ধ হবে, তারা কি করবে? তারা একটা রিভিশন ফাইল করবে হাইকোর্ট ডিভিশনে। ঠিক আছে? এই হাইকোর্ট ডিভিশনে যারা সংক্ষুব্ধ হবে, তারা কেউ একজন তোমরা দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা এখনো? জি স্যার। ইয়েস স্যার। সো হাইকোর্ট ডিভিশনে সিভিল রিভিউ ফাইল করার পরে সিভিল রিভিউর ফলাফলে যারা সংক্ষুব্ধ হচ্ছে, তারা আবারও কি ফাইল করবে? সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ফাইল করবে কোথায়? হাইকোর্ট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশন। অ্যাপিলেট ডিভিশনের Appellate প্রথমে division। শুনানি হবে চেম্বার জাজের সামনে। চেম্বার জাজ যদি সেখানে মেরিট পান, তিনি বিষয়টাকে ফুল বেঞ্চে রেফার করবেন অ্যাপিলেট ডিভিশনের। সেখানে সিদ্ধান্ত হলে যে আইদার সিভিল পিটিশন ফর লিভ টু আপিল অ্যালাউ হলে এটা আবার একটা সিভিল আপিল হবে। সিভিল আপিলে যদি ইয়েস নো হয়, যারা সংক্ষুব্ধ হচ্ছে তারা সিভিল রিভিউ করবে। সেখানে যদি কোনো আইনের খুব পার্টিনেন্ট কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই বিষয়ে তারা সিভিল রিভিউ করবে। আবার যদি সিভিল পিটিশন ফর লিভ টু আপিলটাই অ্যালাউ না হয়, তাহলেও সিভিল রিভিউ করার সুযোগ থাকছে। ঠিক আছে? তাহলে নাও এইটুকু শোনার পরে লেট মি আস্ক ইউ দিস কোয়েশ্চেন, যে যদি একটা মামলার মূল্যমান হয় 10 লাখ টাকা, রাইট? তাহলে এই মামলাটা কোন কোর্টে ফাইল করা হবে? অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট। অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট। অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট, রাইট। অ্যাসিস্ট্যান্ট জাজের কোর্টের রেজাল্টের পরে যারা সংক্ষুব্ধ হলো, তারা কোথায় যাবে? আপিল করবে কোথায়? ডিস্ট্রিক্ট জাজের কাছে। ডিস্ট্রিক্ট জাজে যারা সংক্ষুব্ধ হলো, তারা কোথায় যাবে? হাইকোর্ট ডিভিশন রিভিউ। অ্যাপিলেট সিভিল, এটাকে কি বলবো? হাইকোর্ট ডিভিশনে যে তারা যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? রিভিউ। রিভিশন। রিভিশন। রিভিউ হচ্ছে সবার শেষে। সবসময় মাথায় রাখবে, রিভিউ ইজ দ্য লাস্ট রিসোর্ট। এবং সেখানে রিভিউ করতে হলে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে আইনের একটা পার্টিনেন্ট এমন একটা ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে প্রশ্ন থাকতে হবে, যেটা আবারও পুনর্বিবেচনার সুযোগ আছে, অথবা দেয়ার ইজ সাম নিউ এভিডেন্স or there is a piece of evidence which need to be re-evaluated. ঠিক আছে? So review is the last resort. Don't you say review, okay? Review আরো অন্যান্য ব্যবহার আছে, বাট আপাতত আমরা মাথায় রাখি review is the last resort. ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তোমরা সবাই? জি স্যার। একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। সো এই হাইকোর্ট ডিভিশনে ডিস্ট্রিক্ট সেশন জাজের পরে কোথায় যাবে 10 লাখ টাকার মামলাটা? অ্যাপিলেট ডিভিশন। স্যার আপিলেট ডিভিশনে হচ্ছে লিভ টু আপিল হবে। ডিস্ট্রিক্ট জাজের পরে মামলাটা কোথায় যাচ্ছে? ডিস্ট্রিক্ট জাজের পর লিভ টু আপিল হবে? না না স্যার, ডিস্ট্রিক্ট জাজের পরে হচ্ছে হাইকোর্ট ডিভিশনে যাবে স্যার। হাইকোর্ট ডিভিশনে কি হিসেবে যাবে?
রিভিশন হিসেবে রিভিশনের জন্য রিভিশন সিভিল রিভিশন হিসেবে যাবে। সিভিল রিভিশনের পরে সেখানে সংক্ষিপ্ত হলে কোথায় যাওয়া যাবে? অ্যাপিলেট ডিভিশনের লিভ টু অ্যাপিলেট ডিভিশন হ্যাঁ, সিভিল লিভ টু আপিল হবে, রাইট? জি স্যার। তারপরে সিভিল লিভ টু আপিলের সংক্ষিপ্ত হলে কোথায় যেতে হবে? তখন রিভিউ করবে। যদি তুমি সিভিল লিভ টু আপিলে তোমার বিরুদ্ধে যায়, অর্থাৎ আপিল ইজ নট, ও মাই গড, আচ্ছা 10 লাখ টাকার মামলাটা আমরা আসি, আমরা ফাইলিং করছি। তো তোমার অ্যাসিস্ট্যান্ট জাজের কোর্টে ফাইলিং এর পরে এবং এই ফাইলিং এর সময় আমরা কি কি জিনিস দেখছি সেটাতে আগে আসি। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট জাজের কি কি জিনিস দেখবো আমরা? প্রথমে আমি বলেছি পিকিউনিয়ারি জুরিসডিকশন। পিকিউনিয়ারি জুরিসডিকশন মানে কি? আর্থিক মূল্যটা দেখবো। ওকে স্যার। মনিটারি বলো দেখি কেউ। ভ্যালু মনিটারি তোমরা সিপিসি ভ্যালু ক্লাস করছো একদিনে এখন পর্যন্ত? জি স্যার, একটা ক্লাস হয়েছে। হুম, জি স্যার, একটা ক্লাস হয়েছে। রাইট। কোথায় আছে সিপিসির, কোথায় পাচ্ছেন? স্যার আমাদের জুরিসডিকশন পড়িয়েছে লাস্ট ক্লাসে। হ্যাঁ, কোথায় পাবো সেটা? সিপিসির কোন সেকশনে পাবো? স্যার সেকশন 15। সেকশন 15-তে পাবো। ওকে, দেখি সেকশন 15-তে কি বলা আছে? প্লেস অফ সুইং, এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অফ দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। ঠিক আছে, তার মানে সেকশন 15 না। কারো কাছে বই হাতের কাছে সিপিসি বইটা আছে? সবসময় সিপিসি সিআরপিসি বই হাতের কাছে রাখবা আমাদের ক্লাসে। স্যার সেকশন 6 এ পাবো এটা। রাইট, সেকশন 6 এ লেখা আছে পিকিউনিয়ারি জুরিসডিকশন। ওকে, নাও টেল মি, এই পিকিউনিয়ারি জুরিসডিকশনের সাথে আর কোন জুরিসডিকশন আমাদেরকে দেখতে হবে? টেরিটোরিয়াল জুরিসডিকশন। টেরিটোরিয়াল হ্যাঁ, টেরিটোরিয়াল জুরিসডিকশনের মানে টেরিটোরিয়াল জুরিসডিকশনের মানে কি? কোনো একটা কোর্ট যে টেরিটরির মধ্যে তার পাওয়ারটা করতে পারবে, এক্সারসাইজ করতে পারবে সেটা। টেরিটোরিয়াল জুরিসডিকশন অনুযায়ী গভর্নমেন্ট ডিসাইড উদাহরণ দিয়ে করে বলো। যে কোন কোন ডিস্ট্রিক্টের লোকাল জুরিসডিকশন কোথায়। যেমন স্যার ঢাকা জাজ কোর্ট কোন এরিয়ার মধ্যে হচ্ছে। স্যার মানে স্যার একটা জায়গার ডিসপিউট কোন কোর্ট সেটা বিবেচনা করবে, এটা হচ্ছে টেরিটোরিয়াল জুরিসডিকশন। হ্যাঁ, রাইট, সেটা ঠিক আছে, কিন্তু আমাকে একটা উদাহরণ দাও। যেখানে হবে সেখানে যে কোর্ট অবস্থিত ওখানে মামলা দায়ের করতে হবে। যেমন স্যার হচ্ছে সাভারের কোন একটা বাবারে, একটা ল্যান্ড রিলেটেড ইস্যু, সেটা হচ্ছে সাভারের ওই ওই ল্যান্ডটা যেই কোর্টের জুরিসডিকশনের আন্ডারে, যেই টেরিটরিতে, যেই কোর্টের টেরিটরিতে, ওইখানেই ওই ল্যান্ড রিলেটেড মামলাটা দায়ের করতে হবে, অন্য কোর্টে গেলে হবে না। হ্যাঁ, সাভার কোন অথবা কোর্টের ডিফেন্ডেন্টের এরিয়া, যে তারা যেই জেলাতে আছে ওইখানে তাদের সুবিধা মতো মামলা। ঠিক আছে, সাভার কোন জেলার অধীনে? আমার প্রশ্ন শোনা যাচ্ছে? ঢাকা জেলা। রাইট, তাহলে স্যার ঢাকা। সাভারে যদি কোনো ঘটনা ঘটে ঢাকা জেলায় ফাইল করতে হবে, রাইট? এরপরে Yes, আসো sir. টেরিটোরিয়াল জুরিসডিকশনের সাথে আরেকটা
বলতে পারবে? স্যার সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন। রাইট, সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন, অ্যাবসলিউটলি রাইট। সো সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন আমাদেরকে দেখতে হবে। যেমন অর্থঋণ আদালত যদি হয় তাহলে সেখানে আমাদের পিকুনিয়ারি জুরিসডিকশন দেখতে হবে, টেরিটোরিয়াল জুরিসডিকশন দেখতে হবে, সাবজেক্ট ম্যাটার দেখতে হবে, রাইট? সো আমরা মামলা একটা ফাইল করলাম, এই 10 লাখ টাকারটা ফাইল করলাম প্রথমে অ্যাসিস্ট্যান্ট জাজেস কোর্টে। অ্যাসিস্ট্যান্ট জাজেস কোর্টে গিয়ে তারপরে এটার এগেইনস্টে যদি আপিল হয় তাহলে আপিল ফাইল করব কোথায়? ডিস্ট্রিক্ট জাজের কোর্টে, রাইট? আপিলের পরে আমরা কি ফাইল করব? স্যার রিভিশন। সিভিল রিভিশন ফাইল করব। সেটা কোথায় ফাইল করব? হাইকোর্ট ডিভিশন। হাইকোর্ট ডিভিশনে। রাইট। এরপরে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল, এটা আমরা ফাইল করব অ্যাপিলেট ডিভিশনে। যদি সেখান থেকে আমাদের সিএ হতে পারে, which is civil appeal. Civil appeal is also in the appellate division, or it could be civil review, then it is also in the appellate division. Is that clear? পরিষ্কার Yes, বোঝা sir. গেছে আমার কথা, না নেটওয়ার্কের সমস্যা Yes আছে? sir, yes sir. আচ্ছা, এখন দেখা যাক যদি কোনো মামলার মূল্যমান হয় 25.1 টাকা, মানে 1 লাখ টাকা, তাহলে এটা ফাইলিং হবে কোথায়? Additional জয়েন্ট district ডিস্ট্রিক্ট judge. জাজ। Joint district judge? স্যার জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ। Sorry, sir. Right. Joint district judge. Joint district judge, sir. জয়েন্ট ডিস্ট্রিক্ট। হ্যাঁ, এটার আপিল আমরা ফাইল করব কোথায়? ইন আ জেনারেল সেন্স হাইকোর্ট ডিভিশন। জয়েন্ট ডিস্ট্রিক্টের আপিল আমরা ফাইল করব কোথায়? হাইকোর্ট ডিভিশনে। স্যার হাইকোর্ট। আমি রাইট। এরপরে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল ফাইল করব কোথায়? স্যার অ্যাপিলেট ডিভিশনে। Appellate division. division. যদি সিভিল আপিল ফাইল করতে হয় অ্যাপিলেট ডিভিশন, যদি সিভিল রিভিউ ফাইল করতে হয় অ্যাপিলেট ডিভিশন। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। Yes, Yes sir. sir. ওকে। একটা সিভিল মামলা পড়তে গেলে যে সব ল আমাদেরকে জানতে হবে। স্যার সিপি দ্বারা কি বোঝানো হয়েছে? স্যার আমি একটু মিস করে গেছি। কি কি লাগবে? যে মিস করে গেছো যদি ভিডিওতে দেখতে পারো দেখে নিও, বাট ভিডিওটাও আবার আমি সবাইকে শেয়ার করতে চাচ্ছি না, কারণ আজকে অনেকেই আসে নাই, এবং মানে এই অনলাইনের কারণে একটা সমস্যাই হয়ে গেছে, অনেকে মনে করছে যে ক্লাস না করলেও চলে। এটা একটা খুব মানে একটা বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে আর কি। অনেকের ক্ষেত্রে সমস্যা হয় নেটওয়ার্কে, সেটা 5-6 জনের সমস্যা হতেই পারে, ডিভাইসের সমস্যা হতে পারে, কিন্তু 64 জনের ক্লাসে যখন মাত্র মানে 31 জন 32 জন উপস্থিত থাকে তখন বুঝতে হবে যে দেয়ার ইজ গ্রুপ, যে তারা ভাবে যে যারা ক্লাস করছে তাদের কাছ থেকে শিখবে অথবা তোমার অনলাইন থেকে দেখে নেবে। ওকে, যে কোনো সিভিল মামলা ফাইল করতে হলে আমাদেরকে কোন কোন আইনগুলো জানা দরকার? স্যার সিভিল কোর্টস অ্যাক্ট, জেনারেল ক্লজেস অ্যাক্ট, কোড অফ সিভিল প্রসিজার। সিভিল কোর্টস অ্যাক্ট, তারপরে জেনারেল লজেস অ্যাক্ট, তারপরে বলো। কোড অফ সিভিল প্রসিজার। সংক্ষেপে কি হবে? CPC. তো সিপিসি। সিপিসি, রাইট। এরপরে তারপরে কোন আইনটা দরকার? লিমিটেশন অ্যাক্ট। লিমিটেশন অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। তারপর স্যার স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। রিলিফ অ্যাক্ট, তারপর Court fee act. কোর্ট
ফিজা, এটা কি গত বছরের ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনে বলছো না নিজেরাই বলছো? নিজেরাই ইন সুট এনি ওয়ে ভ্যালুয়েশন দ্যাট ইজ গুড। নিজেরাই, আচ্ছা দ্যাটস গুড। তারপরে স্যার এভিডেন্স অ্যাক্ট কি কাজে লাগতে পারে? ভ্যালুয়েশন অ্যাক্ট তারপর এরপরে কি? স্যার প্যানাল কোড লাগতে পারে। সিপিসিতে সিভিল ম্যাটারে পেনাল কোড। সরি স্যার। আমার এই প্রশ্নটা খুব কমন, হ্যাঁ এই প্রশ্নটা আমি খুব দেই। এই প্রশ্নটা যদি ভুল করো পেনাল কোড লিখে দাও, ওইটা একটুকুর কারণে কিন্তু আমি 0 দিয়ে দিব। কারণ তুমি একই উত্তর যদি তুমি জুডিশিয়াল সার্ভিস এক্সামে দাও তাহলে কি মনে হয় তোমার, তুমি চান্স পাবে? পাবে না, স্বাভাবিকভাবেই আমিও 0 দিয়ে দিব। ওকে, আর কি আছে? ল্যান্ড রিলেটেড What অ্যাক্ট about গুলো কি দেখতে Registration হবে Act? আমাদের? স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সরি, কে বলছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট? ক্লাসরুমে থাকলে এটা ভালো একটা সুবিধা ছিল, যে বলছে তার চেহারাটা দেখা যেত। এখন সেই স্পেশাল পাওয়ারস একটা কে বললো, তার চেহারাটা দেখতে চাই। স্পেশাল পাওয়ারস অ্যাক্টের মধ্যে সিভিল জুরিসডিকশনে কোনো বক্তব্য দেয়া আছে? দেওয়া নাই। ওকে, এরপরে আসলে তোমাদের এই 10টা আইন আমাদেরকে একেবারে কমন, আমাদেরকে সবসময় জানতে হবে, তার মানে আমাদেরকে বিবেচনায় নিতে হবে। তার সাথে অলওয়েজ দ্য টাইম, যদি এটা ফর এক্সাম্পল যদি এটা কোম্পানি অ্যাক্ট হয় তাহলে কোম্পানি অ্যাক্ট অ্যাড হবে, যদি এটা সার্ভিস রিলেটেড হয়, গভর্নমেন্ট সার্ভিস রিলেটেড হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কোডস অ্যাক্ট আছে, সেটা কাজে লাগবে আমাদের। এটা যদি যেটা বলেছিলাম যে অর্থঋণ আদালত সংক্রান্ত যদি হয় তাহলে অর্থঋণ আদালত আইন এই 11 নম্বরে থাকবে। সো এরপরেটা হচ্ছে একেবারেই আরো বেশি, আমি যেটা বলবো যে ন্যারো ডাউন করে টপিক ওয়াইজ, বাট মোটামুটি এই খুব মোটা দাগে বললে এই 10টা আইন আমাদেরকে যে কোনো একটা সিভিল মামলা করতে গেলে আমাদেরকে আলোচনায় নিতে হবে। এর মধ্যে সিভিল কোর্টস অ্যাক্টটা কেন ইম্পর্ট্যান্ট কেউ বলতে পারবে? স্যার জুরিসডিকশন গুলো বলে দেয়া আছে এখানে। তুমি কি নিজে দেখে বলতেছো? মানে সিভিল কোর্টস অ্যাক্টটা কি উল্টে পাল্টে দেখেছো একবারও? নো স্যার। আচ্ছা, তাহলে তো বিপদ। দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। ইয়েস স্যার। ওকে, আমরা যেটা পড়লাম সেখানে কনস্টিটিউশন, ক্লাসেস অফ সিভিল কোর্টস, দিজ আর দ্য ক্লাসেস অফ সিভিল কোর্টস বলা আছে, ঠিক আছে? এর বাইরে তোমার এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কি কাজ করবে সেগুলো, যদি টেম্পোরারি চার্জ দেওয়া হয় সেগুলো, এর বাইরে কিন্তু আসলে এই অ্যাক্টের আর কোনো বলা নেই। অর্ডিনারি জুরিসডিকশন যেটা তুমি বললে সেই অর্ডিনারি জুরিসডিকশন গুলো কিন্তু বলা আছে, ঠিক আছে? এই যে আমি 15 থেকে 25 লাখ টাকার কথা বললাম সেগুলো সব এখানে আছে। আপিল করলে কোথায় করতে হবে। সো ইউ আর রাইট ইন দ্য সেন্স যে দ্য কোর্টের যে জুরিসডিকশন গুলো আছে, যেগুলো পিকুনিয়ারি জুরিসডিকশন এবং স্পেশাল জুরিসডিকশন, সেগুলো সিভিল কোর্টস অ্যাক্টে বলা আছে।
আর একটা কথা হচ্ছে যে আমাদের ক্লাসে অ্যাটলিস্ট যেটা করবো যে আইন সম্পর্কে আমরা বলবো খুব হুইমজিক্যালি যেন না বলি, অ্যাটলিস্ট জিনিসটা দেখে যেন বলি। আমার ক্লাস তোমরা কম্পিউটার নিয়ে আসলে ইন্টারনেটের কানেকশনের থ্রুতে তোমরা আইনটা সরাসরি বের করে ফেলতে পারো, বই নিয়ে আসতে পারো, আই ডোন্ট মাইন্ড। বাট হোয়াট আই ডু মাইন্ড ইজ ইউ আর দ্য ফিউচার জাজেস। আমি কিন্তু বারবার বলছি তোমরা ফিউচার জাজেস, ফিউচার লয়ার্স, ফিউচার গভর্নমেন্ট অফিসিয়ালস, ফরেন মিনিস্টার, ফরেন ডিপ্লোম্যাটস, এভরিথিং। সেই জায়গায় তোমরা যদি এভাবে অন্ধকারে তীর ছোড়ো, দ্যাট ইজ নট ওয়ান্টেড। আমি কি বোঝাতে পারছি? Yes, sir. জি স্যার। সো প্লিজ Yes, কিপ sir. ইট মাইন্ড, প্লিজ কিপ ইট মাইন্ড যে এখন থেকে 10 বছর পরে তোমাদের প্রত্যেকের রোল খুব গুরুত্বপূর্ণ রোল হবে সেখানে। সেইটার কথা চিন্তা করে এখন থেকে তোমাদেরকে প্রস্তুত হতে হবে যে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আমরা নিজেরা পড়ি নাই বা নিজেরা একবারও দেখিনি। ওকে, হোয়াট অ্যাবাউট জেনারেল ক্লজেস অ্যাক্ট? Why do we need it? তোমরা জেনারেল ক্লজেস অ্যাক্টের কথা বলছো। স্যার এটা লয়ের general- বিভিন্ন টার্মকে ডিফাইন করে, যে টার্মগুলো আমাদের অন্যান্য লতে ইউজ হয়েছে। নট নেসেসারিলি, এমন অনেক ডেফিনেশন আছে যেটা জেনারেল ক্লজেস অ্যাক্টে দেয়া আছে, বাট বিশেষ বিশেষ আইনে কিন্তু অন্যভাবে দেয়া আছে। সুতরাং জেনারেল ক্লজেস অ্যাক্ট যেটা করছে সেটি হচ্ছে যে কিছু কিছু শব্দের একটা জেনারেল মিনিং তারা দিয়েছে, রাইট? জেনারেল মিনিং তারা দিয়েছে। সুতরাং ফর এক্সাম্পল তুমি যদি প্রিঅ্যাম্বলটা পড়ো, whereas it is expedient an act to consolidate and extend the general clauses act, আর whereas it is expedient to consolidate and extend the general clauses acts 1868 1887 it is hereby enacted as follows। এবং এটার মূল পারপাস হচ্ছে আমরা যে লিগ্যাল টার্মগুলোকে ইউজ করি এই লিগ্যাল টার্মগুলোকে একটা জেনারেল মিনিং দেয়া, বাট দেয়ার উইল বি সার্টেন স্পেশাল লজ যেখানে আবার লেখা থাকবে অন্য আইনে যাহা কিছুই বলা থাকুক না কেন এই শব্দের মানে এই আইনের জন্য এইটা, তার মানে ওই আইনের ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্লজেস অ্যাক্ট ব্যবহৃত হচ্ছে না। ক্লিয়ার? কথাটা বোঝা গেছে? জি স্যার। ওকে, ফাইন। সিপিসি ইউ অল নো যে দিস ইজ আ কোড যেখানে মোটামুটি সিভিলের যত প্রসিডিউরাল ইস্যু আছে সেখানে রয়েছে। সিপিসির সেকশনগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? একটা গ্রুপকে তো আমরা বলছি সেকশন, আর একটা কি অর্ডার অ্যান্ড রুলস, রাইট? সে ভাগে ভাগ করতে পারি। তারপর লিমিটেশন অ্যাক্টের প্রয়োজনীয়তা কেন? লিমিটেশন অ্যাক্টের প্রয়োজনীয়তা হচ্ছে যে বিভিন্ন মামলা বিভিন্ন সময়ের পরে তার কজ অফ অ্যাকশন আর এক্সিস্ট করে না, এটা ধরে নিয়ে এই লিমিটেশন অ্যাক্ট বলে দিয়েছে যে কোনো মামলার ক্ষেত্রে 3 বছর, কোনো মামলার ক্ষেত্রে আমরা দেখবো সরকারের ক্ষেত্রে কোনো সময় দেখবো আমরা 12 বছর, কোনো সময় দেখবো সেটা এক্সটেন্ড করে 40 বছর করা হয়েছে। সেই জিনিসগুলো লিমিটেশন অ্যাক্টের মধ্যে বলা হয়েছে। লিমিটেশন অ্যাক্টের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটি হচ্ছে অ্যাডভার্স পজেশন। ঠিক আছে, অ্যাডভার্স পজেশন আছে, সেই অ্যাডভার্স পজেশনের বিষয়টা আমরা লিমিটেশন অ্যাক্ট যখন তোমরা পড়বে বা অলরেডি পড়ে ফেললে তোমরা অলরেডি জানো। স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এখানে ইকুইটেবল প্রিন্সিপালস অফ ল গুলোকে এখানে সন্নিবেশিত করা হয়েছে। ঠিক আছে, যেমন ধরো এই যে ইনজাংশনের বিষয় আছে, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টের বিষয় আছে, এগুলো দিজ আর ইকুইটেবল প্রিন্সিপালস অফ ল। সো এই ইকুইটেবল প্রিন্সিপালস অফ ল গুলোকে সন্নিবেশিত করে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট করা হয়েছে। এবং আমরা যে ডিক্লারেটরি স্যুট করি বা আমরা পার্মানেন্ট ইনজাংশন চাই, এগুলো কিন্তু আমরা বেশিরভাগই চাই হচ্ছে আন্ডার দিস অ্যাক্ট। কোর্ট ফিজ অ্যাক্ট, কোর্ট ফিজ অ্যাক্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে এই স্যুট ভ্যালুয়েশন অ্যাক্টের মাধ্যমে স্যুটের ভ্যালু নির্ধারিত হয়, এই স্যুট ভ্যালুর উপরে নির্ভর করে আমাকে কোর্ট ফি কত টাকা দিতে হবে সেটি বলা হচ্ছে। সো দিস টু আর কোয়াইট কানেক্টেড। এভিডেন্স অ্যাক্ট অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তুমি যখন মামলা লিখছো, প্লেইন্ট যখন তুমি মুসাবিদা করছো, তখনই কিন্তু তোমাকে জানতে হবে, যখন তুমি রিটেন স্টেটমেন্ট লিখছো বা প্লেইন্ট লিখছো, তখনই তোমাকে জানতে হবে যে কোন এভিডেন্স এর কতটুকু গুরুত্ব, প্রাইমারি এভিডেন্স কি, সেকেন্ডারি এভিডেন্স কি, এবং তুমি কোন এভিডেন্সের উপর নির্ভর করে এই প্যারাগ্রাফটা লিখছো সেটি তোমাকে জানতে হবে। দ্যাটস ওয়াই এভিডেন্স অ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এছাড়াও ট্রায়ালের ক্ষেত্রে এক্সামিনেশন চিফ, এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, এই জিনিসগুলো কিন্তু আসলে মামলা শুরুতেই ভেবে নিতে হয়। মামলা চলতে থাকবে তখন আমি ভাববো তা কিন্তু না। ঠিক আছে, রেজিস্ট্রেশন অ্যাক্ট ইকুয়ালি যদি এটা একটা ডকুমেন্ট হয়, ট্রান্সফারেবল ডকুমেন্ট হয়, তাহলে সেকশন 17 অনুযায়ী আমরা দেখবো যে কোনগুলো রেজিস্ট্রেশন করা প্রয়োজন, সেগুলো ওখানে চলে আসবে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে রেজিস্ট্রেশন অ্যাক্টে।
ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অবভিয়াসলি যে আমরা জানি যে সেল, মর্টগেজ, লাইসেন্স এক্সেট্রা ভাবে ট্রান্সফার অফ প্রপার্টি হতে পারে। সেই ট্রান্সফার অফ প্রপার্টির আইনটা ভালো করে ফলো করা হয়েছে কিনা, ঠিকভাবে ফলো করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। যদি জমি জমার বিষয় হয় তাহলে আসলে ইনহেরিটেন্স laws of different religious people এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এগুলো আমাদের জানতে হবে। ওকে, ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল, আপনি যে চেম্বার জজের কথাটা বলছিলেন, এই চেম্বার জজ মানেটা কি? এটা কি আলাদা মানে কোনো মিনিং আছে কিনা? না না